হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে আমরা RRB গ্রুপ ডির যে PYQ সিরিজ করছিলাম সেটার আজকে পার্ট নাম্বার 4। এর আগে 3টে পার্ট হয়েছে এবং একটা পার্টে আমরা শুধু অ্যাটমিক স্ট্রাকচারে কোয়েশ্চেন করেছিলাম এবং অ্যাটমিক স্ট্রাকচারের থিওরিও পড়েছি। তো আজকের ক্লাসে তোমাদেরকে একটা কথা বলি যে KPWBP সিরিজটা চলছে, সেখানেও তো জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন হচ্ছে। সেই কোয়েশ্চেনগুলো তোমরা সেই ক্লাসগুলো তোমরা দেখবে যারা RRB গ্রুপ ডির জন্য দেখছো। থাম্বনেলে WBP KP লেখা থাকলেও বেসিক সায়েন্সের কোয়েশ্চেন, যেহেতু RRB গ্রুপ ডিতে 25টা সায়েন্সের আলাদা কোয়েশ্চেন থাকবে, তাই ওই ক্লাসগুলো পারলে অবশ্যই দেখো। আজকে আমরা ফোকাস করছি শুধুমাত্র যে সেই পোর্শনগুলোতে যেই পোর্শনে RRB গ্রুপ ডিতে এক্সক্লুসিভলি কোয়েশ্চেন আসে, স্পেশালি নিউমেরিক্যালস থেকে কোয়েশ্চেন আসে। তো নিউমেরিক্যালস থাকবে আজকের ক্লাসে। যাদের নিউমেরিক্যালস নিয়ে ভয় রয়েছে, ছোট্ট কিছু ফর্মুলা আমি দেব, সেই ফর্মুলাগুলো নোট ডাউন করবে এবং সেইগুলো থেকে তোমার নিউমেরিক্যালস করতে সুবিধা হবে। তো দেখা যাক কি কোয়েশ্চেন রয়েছে। একটু ডেপথের কোয়েশ্চেন থাকবে, যেহেতু RRB গ্রুপ ডি, এটা জেইর জন্য অ্যাপ্লিকেবল হবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অ্যাসিড ইজ ইউজড ইন কার ব্যাটারিজ? গাড়ির ব্যাটারিতে কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়? ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড, H2SO4। H2SO4 ইউজ করা হয় গাড়ির ব্যাটারিতে। H2SO4 হচ্ছে একটা ডাইবেসিক অ্যাসিড, কারণ দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এটা একটা অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড আমরা কাদেরকে বলছি? যাদেরকে আমরা অর্গানিক সোর্স থেকে পাচ্ছি। আর একটা হচ্ছে মিনারেল অ্যাসিড। মিনারেল অ্যাসিড কোনগুলো? যেগুলো আমরা খনিজ, মানে নন ইনঅর্গানিক অ্যাসিড, যেগুলো ইনঅর্গানিক অ্যাসিড। জেনারেলি ইনঅর্গানিক অ্যাসিডের অ্যাসিডিটি অর্গানিক অ্যাসিডের থেকে বেশি হয়। ইনঅর্গানিক অ্যাসিড যেমন হচ্ছে HCl, HNO3, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, H2SO4, এইগুলো হচ্ছে সবই ইনঅর্গানিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এটা HNO3। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার আছে তোমাদেরকে, যারা WBP KPর ক্লাস দেখেছো তারা হয়তো দেখে থাকবে। এই কোয়েশ্চেনটা, এটা যতদূর সম্ভব পার্ট নাম্বার পার্ট নাম্বার 5-এর। এখানে এই যে কার্বন মনোক্সাইড কি ধরনের অক্সাইড, এটা আমরা আম্লিক করেছিলাম। এটা অ্যাকচুয়ালি আম্লিক হবে না, এটা নিউট্রাল অক্সাইড হবে। ঠিক আছে, কার্বন মনোক্সাইড CO, এটা কিন্তু একটা নিউট্রাল অক্সাইড, মানে প্রশম অক্সাইড। ঠিক আছে, এটা কিন্তু অ্যাসিড অক্সাইড নয়, এটা প্রশম অক্সাইড। এই অ্যান্সারটা ভুল আছে, অ্যান্সারটা ঠিক করে নেবে। পার্ট নাম্বার 5-এর কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, তাহলে আমরা এখানে কি পড়লাম যে কার্বন মনোক্সাইড হচ্ছে একটা নিউট্রাল অক্সাইড বা প্রশম অক্সাইড, যেটা অ্যাসিড বা বেস কারোর সাথে রিঅ্যাকশন করে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। which is bilaterally symmetrical? নিচের কোনটি দ্বিপার্শ্বীয়ভাবে সমমিত? মানে বাইল্যাট্রাল সিমেট্রি মানে হচ্ছে একটা অর্গানিজম, তার মধ্যে একটা অ্যাক্সিস যদি আমরা পাস করাই, তাহলে সেই একটা অ্যাক্সিস দিয়ে সেটা দুদিকে সিমেট্রি দেখতে পাবো, সেটাকে বলা হচ্ছে বাইল্যাট্রাল সিমেট্রি। বাইল্যাট্রাল সিমেট্রি কার মধ্যে দেখা যায়? হাইড্রা, সাইকন, স্টারফিশ নাকি আর্থওয়ার্ম? বাইল্যাট্রাল সিমেট্রি দেখা যায় আর্থওয়ার্মের ক্ষেত্রে। ঠিক আছে, এবং বাইল্যাট্রাল সিমেট্রি এটা কিন্তু একটা অ্যাডভান্স ফিচার। আমরা যখন অ্যানিম্যাল কিংডম পড়বো, এখনো আমরা এই চ্যানেলে তো অ্যাটলিস্ট পড়িনি, তো যে বাইল্যাট্রাল সিমেট্রি, এই বাইল্যাট্রাল সিমেট্রি হচ্ছে একটা অ্যাডভান্স ফিচার। আমরা যখন ফাইলামগুলোর দিকে ওপর দিকে এগোবো, পরিফেরা, নিডারিয়া থেকে ওপর দিকে এগোবো, তখন দেখবো আস্তে আস্তে সিমেট্রিটা চেঞ্জ হচ্ছে। যেমন একদম প্রিমিটিভ যে ফাইলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামিবা হচ্ছে অ্যাসিমেট্রিক, এদের মধ্যে কোনো সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি না। যত অ্যাডভান্স হচ্ছে তত আমরা রেডিয়াল সিমেট্রি দেখতে পাবো, রেডিয়াল সিমেট্রির পর বাইল্যাট্রাল সিমেট্রি দেখতে পাবো, এবং স্টারফিশের ক্ষেত্রেও কিন্তু আমরা রেডিয়াল সিমেট্রি দেখতে পাই, যদিও এটা ইকোয়াইনোডার্মাটা পর্বের প্রাণী, এবং এর ক্ষেত্রে আমরা রেডিয়াল সিমেট্রি দেখতে পাই। রেডিয়াল সিমেট্রি মানে এটা যদি আমার একটা স্টারফিশ হয়, ড্রয়িংটাকে মাফ করো আমার, এটা যদি একটা স্টারফিশ হয়, তাহলে আমরা একটা সার্কুলার, মানে এখানে যেখান দিয়েই কাটি না কেন আমরা সিমেট্রি দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। হুইচ ইজ আ কম্বিনেশন রিয়াকশন? নিচের কোনটি একটি সংযোজন বিক্রিয়া? কম্বিনেশন রিয়াকশন মানে দুটো জিনিস কম্বাইন করে একটা কম্পাউন্ড তৈরি করবে। এখানে ফার্স্টে দেখো Mg এবং Cl2 কম্বাইন করে তৈরি করেছি MgCl2, এটা কম্বিনেশন রিয়াকশন। বাকি কোনোটা কি কম্বিনেশন রিয়াকশন? না, কোনোটাই কম্বিনেশন রিয়াকশন না, এগুলো সবই হচ্ছে রেডক্স রিয়াকশন। এখানে কি হচ্ছে? এখানে অক্সিডেশন হচ্ছে এবং রিডাকশন হচ্ছে। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন আমরা পড়েছি।
সরি, যেখানে আমরা কয়েকটা থিওরি পড়েছিলাম যে অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট দিয়ে একটা থিওরি পড়েছিলাম, যেখানে অক্সিডেশন স্টেট বেড়ে যাচ্ছে সেখানে অক্সিডেশন হচ্ছে, যেখানে কমে যাচ্ছে সেখানে রিডাকশন হচ্ছে। এখানে Fe+2 থেকে কি তৈরি হচ্ছে, Fe+3 তৈরি হচ্ছে, তাহলে এখানে নাম্বার অফ অক্সিডেশন স্টেট বেড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার অক্সিডেশন। আর Cl2 থেকে তৈরি হচ্ছে 2Cl-। কোনো মলিকিউল যদি তার সাথে কোনো অ্যাটম যদি সেই অ্যাটমটার সাথেই বন্ড তৈরি করে কোনো একটা কম্পাউন্ড তৈরি করে, তাহলে তার অক্সিডেশন স্টেট হয় 0, আর এখানে হয়ে গেছে -1, তাহলে এটা রিডিউস হচ্ছে, তাহলে এটা হচ্ছে রিডাকশন। নেক্সট হাতে দেখো যে এখানে CaOH হোল টুয়াইজ আছে, তারপর CO2 আছে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, মানে এটাকে আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়েছে। কপার সালফেট BaCl2, এখানে এটাও হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, রেডক্স রিঅ্যাকশন এবং ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ওকে, চেঞ্জ হয়ে গেছে, কপার সালফেটটা বেরিয়ামের কাছে চলে এসছে, আর ক্লোরিনটা কপারের কাছে চলে গেছে। নেক্সট কোয়েশ্চেন, কালারলেস পয়জনাস গ্যাস ফর্ম ইনকমপ্লিট বার্নিং অফ কোল। কয়লার অসম্পূর্ণ দহনে নিচের কোন বিষাক্ত বর্ণহীন গ্যাসটি উৎপন্ন হয়? কয়লার অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, সম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে যখন কমপ্লিট কম্বাসন হচ্ছে তখন উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দহনের ক্ষেত্রে বা কম্বাসনের ক্ষেত্রে এসেন্সিয়াল যে এলিমেন্টটা বা এসেন্সিয়াল অ্যাটম হচ্ছে অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন ছাড়া কিন্তু দহন হবে না, ঠিক আছে, অক্সিজেন ছাড়া কিন্তু দহন হবে না। তাই O2-র প্রেজেন্স যদি ইনকমপ্লিট মানে কম যদি O2-র প্রেজেন্স থাকে, তাহলে আমরা পাবো কার্বন মনোক্সাইড, যেটা হচ্ছে একটা প্রশম অক্সাইড, কার্বনের একটা প্রশম অক্সাইড, যেখানে কার্বন অক্সিজেনের সাথে ডাবল বন্ডে রয়েছে, এবং এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অ্যাসিডিক অক্সাইড। ওকে, মিথেন বা CH4 এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, হাইড্রোকার্বন, এবং এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ এর মধ্যে কোনো আনস্যাচুরেশন নেই, কার্বনের সাথে 4টে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দ্বারা অ্যাটাচ, এর মধ্যে কোনো আনস্যাচুরেশন আমরা দেখতে পাই না, কোনো ডাবল বন্ড থাকে না, এটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবং এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এবং এর স্ট্রাকচার কিরকম, এর স্ট্রাকচার হচ্ছে চতুস্তলকীয়। ইংলিশে যেটাকে বলা হয় টেট্রাহেড্রাল। ওকে, নেক্সট question number 5, correct order of friction for car wheel। গাড়ির চাকার ঘর্ষণের সঠিক ক্রম কোনটি? ফ্রিকশন হতে পারে রোলিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন অথবা কাইনেটিক ফ্রিকশন। তো একটা গাড়ির চাকা যখন মুভ করছে তখন সেই ক্ষেত্রে কি কি ফ্রিকশন তার মধ্যে দেখতে পাই? তার মধ্যে দেখতে পাই স্ট্যাটিক, যখন সে স্থির অবস্থায় থাকে, তারপর রোলিং ফ্রিকশন দেখতে পাই, তারপর কাইনেটিক ফ্রিকশন দেখতে পাই, ঠিক আছে। স্ট্যাটিক হচ্ছে যখন স্থির অবস্থায় যে ঘর্ষণ বলটা রয়েছে সেটাকে আমরা বলছি স্ট্যাটিক ফ্রিকশন। বুলেট প্রুফ মেটেরিয়াল মেড অফ, বুলেট প্রুফ বস্তু কোনটি দিয়ে বানানো হয়? পিভিসি দিয়ে, পলিঅ্যামাইড দিয়ে, পলিইথিলিন দিয়ে, নাকি পলিকার্বনেট দিয়ে? পলিকার্বনেট দিয়ে বানানো হয় বুলেট প্রুফ জ্যাকেট, ঠিক আছে, পলিকার্বনেট। কেভলার হচ্ছে একটা পলিমার যেটা বুলেট প্রুফ জ্যাকেট বানাতে ইউজ করা হয়। সোনার স্ট্যান্ডস ফর, সোনারের ফুল ফর্ম কি? সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনার কোথায় ইউজ করা হয় না, যে সমস্ত জাহাজ রয়েছে বা তোমার যে ওয়াটার ভেহিকলগুলো রয়েছে সেখানে সোনার ইউজ করা হয়। লার্জেস্ট WBC, সব থেকে বড় শ্বেতরক্তকণিকা কোনটি? সব থেকে বড় শ্বেতরক্তকণিকা হচ্ছে মোনোসাইট। শ্বেতরক্তকণিকা বা WBC কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্র্যানালুসাইড আর একটা হচ্ছে অ্যাগ্রানালুসাইড, মানে দানাযুক্ত এবং দানাবিহীন, গ্র্যানালুসাইডস, এবং আরেকটা হচ্ছে অ্যাগ্রানালুসাইড।
গ্র্যানুলোসাইটসকে ফার্দার আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, সেকেন্ড হচ্ছে ইউসোনোফিল, অ্যান্ড থার্ড হচ্ছে বেসোফিল। ওকে, এবং অ্যাগ্রানুলোসাইটকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মোনোসাইট। ফার্দার ডিভিশন আমরা লিম্ফোসাইটের দেখতে পাই, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট কি করে? আমাদের ইমিউন সিস্টেমের ওপর কাজ করে। নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল এগুলোর কাজ সম্পর্কেও কিন্তু আমরা অনেক ইনফরমেশন পড়েছি। যেমন নিউট্রোফিল কি করছে, এগুলো বড় নিউট্রোফিল হচ্ছে ম্যাক্রোফাজগুলোকে খেয়ে ফেলছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ম্যাক্রোফাজগুলোকে খেয়ে ফেলছে। ফ্যাগোসাইটোসিস প্রসেসটা কি? ফ্যাগোসাইটোসিস প্রসেস হচ্ছে একটা সেল যদি কোনো সলিড পার্টিকেল নিজের মধ্যে ঢুকিয়ে নেয়, এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। যখন কোনো সলিড পার্টিকেল এনগালফ করছে, ঠিক আছে? যদি কোনো লিকুইড পার্টিকেল এনগালফ করে, যদি লিকুইড পার্টিকেল হয়, তাহলে সেটাকে বলা হয় পিনোসাইটোসিস। সেটাকে কি বলা হয়? পিনোসাইটোসিস। ওকে, মনে থাকবে। ইউসোনোফিল কি করছে? ইউসোনোফিলও অ্যাটাক করছে এবং যে রিয়াকশন অ্যালার্জি কজিং যে সমস্ত এজেন্টগুলো রয়েছে তাদের মধ্যে আক্রমণ করছে এবং তাদেরকে ডিস্ট্রয় করছে। বেসোফিল কি করছে? বেসোফিলও তাই এই অ্যালার্জি কজিং এজেন্টগুলোর ওপর কাজ করছে। মোরাললেস ডাব্লিউবিসি আমাদের বডির যে ইমিউন সিস্টেম এবং আত্মরক্ষা সেখানে হেল্প করছে। ওকে, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কি করছে? অ্যান্টিবডি প্রডিউস করছে, আর টি লিম্ফোসাইট ডিস্ট্রয় করছে যে সমস্ত ইনফেক্টেড সেলগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করছে। ওকে, এবং মোনোসাইট যে সমস্ত সেল রয়েছে যেগুলো ম্যাক্রোফাজ হিসেবে কাজ করছে, মোনোসাইটও ম্যাক্রোফাজগুলোকে খেয়ে ফেলার কাজ করছে। ম্যাক্রোফাজ হিসেবে কাজ করছে বলা ভুল। মোনোসাইট কি করছে না, ম্যাক্রোফাজগুলোকে খেয়ে ফেলছে এই ফ্যাগোসাইটোসিস প্রসেসে। নট ফাউন্ড ইন মোস্ট প্লান্ট সেল, অধিকাংশ উদ্ভিদ কোষে থাকে না। কোনটা থাকে না অধিকাংশ উদ্ভিদ কোষে? সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রোজোমের পার্ট। সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম থাকে হচ্ছে প্রাণী কোষে। এটা হচ্ছে সেন্ট্রোজোমের পার্ট যেটা প্রাণী কোষে থাকে। ভ্যাকুওল, উদ্ভিদ কোষের ভ্যাকুওলগুলোকে একটা সেন্ট্রালি লার্জ ভ্যাকুওল দেখতে পাই আমরা প্লান্ট সেলের মধ্যে, মানে প্লান্ট সেলে বড় ভ্যাকুওল দেখতে পাওয়া যায়, বড় ভ্যাকুওল। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা ছোট ছোট ভ্যাকুওল দেখতে পাই, অনেকগুলো দেখতে পাই, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রালি লার্জ ভ্যাকুওল দেখতে পাওয়া যায়। এবং ভ্যাকুওলের যে মেমব্রেন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় টোনোপ্লাস্ট। এটাও আমি আগে তোমাদেরকে বলেছি, কার কার মনে আছে একটুখানি জানিও। নেক্সট কোয়েশ্চেন, অ্যাভারেজ হিউম্যান হার্টবিট পার মিনিট, স্বাভাবিক হৃদস্পন্দন প্রতি মিনিটে কত? স্বাভাবিক হৃদস্পন্দন হচ্ছে 72 পার মিনিট, ঠিক আছে? 72 বার বিট করছে হার্ট। এবং হার্টের এই যে হার্টবিট সেটা কোথা থেকে শুরু হচ্ছে? সেটা শুরু হচ্ছে এসএ নোড থেকে, এবং এই এসএ নোডকে কি বলা হয়? ন্যাচারাল পেসমেকার বলা হয়। ন্যাচারাল পেসমেকার বলা হয়। এটা খারাপ হয়ে গেলেই আমরা পেসমেকার যন্ত্রটা ইনসার্ট করা হয়। এসএ নোড থেকে আসে হচ্ছে এভি নোডে, এভি নোড থেকে আসে হচ্ছে হিজলস বান্ডিলে বা হিজল বান্ডিলে আসে। তারপরে আসে হচ্ছে পার্কিনজি ফাইবার, পার্কিনজি তন্তুতে আসে নার্ভ ইম্পালসগুলো, এখান থেকে শুরু হয়। এসএ নোড কোথায় থাকে? এসএ নোড হচ্ছে ডান অলিন্দের প্রাচীরে থাকে। Next question, question number 11. Newton's third law correspond to conservation of, নিউটনের তৃতীয় সূত্র কিসের কনজারভেশনের কথা বলে? নিউটনের তৃতীয় সূত্র বলে হচ্ছে মোমেন্টাম কনজারভেশনের। নিউটনের থার্ড ল বলছে কি না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এবং এই যে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা কিন্তু অন্য বস্তুর উপর কাজ করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া
অ্যাকশন এবং রিয়াকশন, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন এটা কিন্তু সেম বস্তুর উপর কাজ করে না, এটা কিন্তু আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে। মানে যেই বস্তুটা অ্যাকশন করছে তার উপর রিয়াকশন ফোর্সটা কাজ করবে, আর যেই বস্তুটা রিয়াকশন দেখাচ্ছে তার উপরে অ্যাকশন ফোর্সটা কাজ করবে। ঠিক আছে, দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। কেউ একজন বন্দুক থেকে গুলি ছুড়লো এবং বন্দুকটা পিছনে ব্যাকফায়ার করে এসে তার কাঁধে লাগলো, যে বন্দুকের ওপর গুলিটা ছুটছে সেটা হচ্ছে অ্যাকশন, আর বন্দুকটা যে ব্যাকফায়ার করছে সেটা হচ্ছে রিয়াকশন। তাহলে এখানে দুটো ফোর্স, দুটো আলাদা আলাদা পার্সন, বস্তু বা ব্যক্তি অ্যাপ্লাই করছে এবং দুটো ফোর্সও আলাদা আলাদা বস্তুর ওপর অ্যাপ্লাই হচ্ছে। which has negative temperature coefficient, একটি কোনটির তাপমাত্রা কোফিসিয়েন্ট হচ্ছে ঋণাত্মক। টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে কি? টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে হচ্ছে, এখানে যেহেতু কোনো কিছু মেনশন করে দেয়নি যে কিসের টেম্পারেচার কোফিসিয়েন্ট, তাই ইন জেনারেল যদি আমরা টেম্পারেচার কোফিসিয়েন্টের সংজ্ঞা দেখি তাহলে এটা হচ্ছে তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তনে কোনো পদার্থের যে পরিবর্তন হচ্ছে, যেই ভৌত রাশিটার কথা বলছি, ধরো আমরা বলছি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ালে তার রোধের কতটা পরিবর্তন হচ্ছে, বা তার বিক্রিয়ার গতির কতটা পরিবর্তন হচ্ছে, বা তার সলিবিলিটি বা দ্রাব্যতার হারের কত পরিবর্তন হচ্ছে, সেগুলোকেই আমরা বলছি টেম্পারেচার কোফিসিয়েন্ট। এখানে যে কোয়েশ্চেনটা, এখানে একটা জিনিস মেনশন করা উচিত ছিল, সেটা হচ্ছে রোধের বা রেজিস্ট্যান্সের টেম্পারেচার কোফিসিয়েন্ট কার ক্ষেত্রে নেগেটিভ? রেজিস্ট্যান্সের টেম্পারেচার কোফিসিয়েন্ট নেগেটিভ হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে তার টেম্পারেচার কোফিসিয়েন্টের সংজ্ঞা কি বললাম? তাপমাত্রার প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তনে আমরা কোনো পদার্থের অন্যান্য ভৌত রাশির যে পরিবর্তন দেখতে পাচ্ছি। এই অন্যান্য ভৌত রাশিগুলো কি? সেটা রেজিস্ট্যান্স হতে পারে, সেটা সলিবিলিটি হতে পারে, সেটা রিয়াকশন রেট হতে পারে, এনিথিং। তাহলে এক্ষেত্রে রেজিস্ট্যান্সের টেম্পারেচার কোফিসিয়েন্ট নেগেটিভ কার না? সেমিকন্ডাক্টরের, কারণ এখানে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, কিন্তু মেটালের ক্ষেত্রে কি হয়? যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কিন্তু রেজিস্ট্যান্সও ইনক্রিজ করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, এই তো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার্টি অফ আ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটি অন্তর্নিহিত সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য কোনটি? হাই নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড হোলস, ইলেকট্রন এবং হোলের সংখ্যা সমান, মোর হোলস দেন ইলেকট্রন, হোলের থেকে ইলেকট্রনের সংখ্যা বেশি, নাকি নো কন্ডাক্টিভিটি অ্যাট অল, একদমই পরিবাহিতা নেই। না, এটা তো হবে না যে একদমই নেই, তাহলে সেটা সেমিকন্ডাক্টর হতো না। সেমিকন্ডাক্টর কাদেরকে বলছি? সেমিকন্ডাক্টর হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা মেটালের মতো, তাদের যে এনার্জি গ্যাপ, দুটো ট্রানজিশন লেভেলের যে এনার্জি গ্যাপ সেটা খুব কম, মানে একদম 1 ইভি, লেস দেন 1 ইভি বা লেস দেন ইকুয়াল টু 1 ইভির কাছাকাছি আমরা তাদের ব্যান্ডেড ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, যার ফলে তাদেরকে যদি একটুখানি ডোপিং করা হয় বা কিছু করা হয় তাহলে সেক্ষেত্রে তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সেমিকন্ডাক্টরের এক্সাম্পল কি? যেমন হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। এবার সেমিকন্ডাক্টরকে যেভাবে ডিভাইড করা হয়, সেমিকন্ডাক্টরকে আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। extrinsic semiconductor, extensive semiconductor। আর ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর কাদেরকে বলছি? যাদের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নাম্বার অফ হোলস ইকুয়াল, তাদেরকেই আমরা বলছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অন্তর্নিহিত সেমিকন্ডাক্টর।
Okay. Question number 14. Question number 14. When a pentavalent impurity is added to a pure silicon, the semiconductor become. যখন বিশুদ্ধ সিলিকনে পেন্টাভ্যালেন্ট অপদ্রব্য যোগ করা হয় তখন সেমিকন্ডাক্টর কি রূপ হয়ে যায়? এই যে আমরা পড়লাম যে অন্তর্নিহিত এবং বহির্মুখী মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কি পড়লাম যে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস টু নাম্বার অফ হোলস থাকবে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যেখানে ডোপিং করা হয়, ঠিক আছে, মানে কোনো অপদ্রব্য মিশিয়ে সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি সেটাকে ইনক্রিজ করা হয়, এটাকে বলা হয় বহির্মুখী অর্ধপরিবাহী। এটা দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এটা এখানে কি হচ্ছে, অপদ্রব্য মেশানো হচ্ছে। এন টাইপ সেমিকন্ডাক্টর কাদেরকে বলছে? এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে যখন আমরা সেখানে পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করছি, যখন আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করছি, মানে যার যোজ্যতা হচ্ছে 5, পেন্টাভ্যালেন্ট অ্যাড করছি। কি কি অ্যাড করা হয়? যেমন হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো অ্যাড করা হয়। আর পি টাইপ সেমিকন্ডাক্টর কাদেরকে বলছে? যখন সেখানে ট্রাইভ্যালেন্ট অ্যাড করা হচ্ছে। ট্রাইভ্যালেন্ট মানে যার যোজ্যতা হচ্ছে 3 যোজ্যতাওয়ালা, যেমন হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, এগুলো অ্যাড করা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে 5 যোজ্যতা, ভ্যালেন্সি 5, আর ট্রাইভ্যালেন্ট হচ্ছে 3। কোয়েশ্চেন নাম্বার 15. The depletion layer in PN-junction diode act as. PN junction ডায়োডের ডিপ্লিশন লেয়ার কোনটির মতো আচরণ করে? আচ্ছা, সেমিকন্ডাক্টরের ইউজ, সেমিকন্ডাক্টর কোথায় ইউজ করা হয়? সেমিকন্ডাক্টরের ইউজ করা হয় এই PN junction ডায়োডে, তারপর হচ্ছে এলইডি, লাইট এমিটিং ডায়োডে, এখানে ইউজ করা হয়, ঠিক আছে। এবার এই যে পিএন জাংশন ডায়োড রয়েছে সেখানে যে ডেপ্লিশন লেয়ার, সেটা কিসের কাজ করে? সেটা কাজ করে একটা পোটেনশিয়াল বেরিয়ার হিসেবে, ঠিক আছে। এই বাংলাটা কেটে দাও, পোটেনশিয়াল বেরিয়ার, সম্ভাব্যতা বাধা নয়, একদম মানে লিটারাল মিনিং করে দিয়েছে। পোটেনশিয়াল বেরিয়ার হিসেবে কাজ করে পিএন জাংশনের ডিপ্লিশন লেয়ার। A lens of power 2D has focal length. Focal length আর লেন্সের পাওয়ারের মধ্যে কি সম্পর্ক? ফোকাল লেন্থ এবং লেন্সের পাওয়ারের মধ্যে সম্পর্ক হচ্ছে P ইকুয়ালস টু, আমাকে এখানে দিয়েছে -2D, ঠিক আছে। আমরা জানি F ইকুয়ালস টু 1/P, F ইকুয়ালস টু 1/P, তাহলে এখানে 1 এর জায়গায় 1 আর এখানে -2 বসালাম, তাহলে এটা কত আসবে? -0.5 সেন্টিমিটার। তাহলে এখানে এটা কত আসবে? -0.5 মিটার, কারণ এটা ডায়োপ্টারে ছিল, এখানে সেন্টিমিটারে দিয়েছে, তার মানে -50 সেন্টিমিটার। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17. কারেন্ট ইন এ রেজিস্টার ডিপেন্ডস অন। কারেন্ট একটা রেজিস্টারের মধ্যে কিসের উপর ডিপেন্ড করে? কারেন্ট একটা রেজিস্টারের মধ্যে ডিপেন্ড করে লেন্থ, টেম্পারেচার, ভোল্টেজ, তিনটের উপরই ডিপেন্ড করে কারেন্ট, অল। The slope of VI graph gives. VI গ্রাফ কোথা থেকে পাচ্ছি আমরা? ওহমস ল থেকে পাচ্ছি VI গ্রাফ, এবং ওহমস ল থেকে যদি আমরা VI গ্রাফ প্লট করি তাহলে এরকম একটা সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা পাই, এবং তার যে স্লোপটা, এই স্লোপটা কি নির্দেশ করে? স্লোপটা নির্দেশ করে রেজিস্ট্যান্সকে, অপশন এ। এই যে ভোল্টেজ, কারেন্ট, তাহলে এখানে যে স্লোপটা নির্দেশ করছে, এই স্লোপটা নির্দেশ করছে রেজিস্ট্যান্সকে, কারণ V ইকুয়ালস টু IR হচ্ছে ওহমস ল এর গাণিতিক রূপ, যেখানে আমরা পড়ি যে V ইজ ডিরেক্টলি প্রপোর্শনালস টু I। যখন আমরা এই প্রপোর্শনালি চিহ্নটাকে তুলছি তখন আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি, যেই কনস্ট্যান্টটাই হচ্ছে R। Next question, question number 20. The drift velocity increase when? Drift velocity কখন বৃদ্ধি পায়? Drift velocity বলে কাকে? Drift velocity হচ্ছে sorry,
ড্রিফট ভেলোসিটি হচ্ছে সরাসরি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমানুপাতিক হয় এবং ড্রিফট ভেলোসিটি কোনো পরিবাহীর ভেতরে যে ইলেকট্রনগুলো থাকে, নর্মালি একটা যখন আমরা কন্ডাক্টর দেখছি তখন সেই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো র্যান্ডাম দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যখনই এটাতে আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি তখন এই যে ইলেকট্রনগুলো এদিক ওদিক স্পিন করেছিল, সে এদিক ওদিক স্পিন করে থাকা ইলেকট্রনগুলো একটা সার্টেন অ্যাপ্লাইড যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট দিকে ঘুরে যাচ্ছে এবং খুব ধীর গতিতে গতিশীল হচ্ছে। এই যে গতিশীল হওয়ার বিষয়টা, এটাকেই বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, এবং এই ড্রিফট ভেলোসিটি একমাত্র নির্ভর করে ইলেকট্রিক ফিল্ডের ওপর, ইলেকট্রিক ফিল্ডের ওপর নির্ভর করে। তো এখানে যদি ইলেকট্রিক ফিল্ড বাড়ে তাহলে ড্রিফট ভেলোসিটি বেড়ে যাবে। ইলেকট্রিক ফিল্ডের সাথে এই যে ড্রিফট ভেলোসিটিটা, এই ড্রিফট ভেলোসিটিটা ডিরেক্টলি প্রপোর্শনাল। এবং আর কিসের উপর নির্ভর করে? এই ভিডি ইজ ইকুয়াল টু আই বাই এন এ ই। ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, প্রবাহ মাত্রার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ ইলেকট্রনের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে এবং ইলেকট্রনের সংখ্যার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আই হচ্ছে প্রবাহ মাত্রা, তার সাথে সমানুপাতিক নাম্বার অফ ইলেকট্রন, এটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, এবং টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে ড্রিফট ভেলোসিটি ডিক্রিজ করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21. ইন এ প্যারালাল সার্কিট ভোল্টেজ ইজ, সমান্তরাল সমবায়ে ভোল্টেজ কি হয়? সমান্তরাল সমবায়ে ভোল্টেজ কি হয়? একটা সমান্তরাল সমবায়ের মধ্যে আইটা ডিভাইড হয়ে যায়, তাই তো? আইটা ডিভাইড হয়ে যায়, ভোল্টেজ এই রোধের দুটো পাশে সেম থাকে, এখানে ইকুয়াল থাকে, সেম ইন অল ব্রাঞ্চেস, ডিফারেন্ট ইন অল ব্রাঞ্চেস। এটা কি হয় না, প্রবাহ মাত্রা ডিফারেন্ট হয়ে যায়। এবং যদি শ্রেণী সমবায় হয় তাহলে এর উল্টো হয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্ট হয়ে যায়, প্রবাহ মাত্রা বা কারেন্ট সেম থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22. ইলেকট্রিক এনার্জি ইজ মেজার ইন, ইলেকট্রিক এনার্জি কিসে মেজার করা হয়? ইলেকট্রিক এনার্জি মেজার করা হয় কিলোওয়াট ঘন্টাতে, কিলোওয়াট ঘন্টাতে, যেটাকে আমরা বোর্ড অফ ট্রেড ইউনিট বলে থাকি। রেজিস্টিভিটি অফ আ কন্ডাক্টর ডিপেন্ডস অন, পরিবাহীর রোধাঙ্ক হবে এটা, পরিবাহীর রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? পরিবাহীর রোধাঙ্ক নির্ভর করে নেচার অফ মেটেরিয়ালের উপর। ঠিক আছে, নেচার অফ মেটেরিয়ালের উপর, যেটাকে আমরা রো দ্বারা ডিনোট করি। আমরা পড়েছিলাম আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, দেন প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা তুললে একটা প্রপোর্শনালিটি চিহ্নটা তুললে একটা কনস্ট্যান্ট আসে, যেটাকে আমরা রো দ্বারা ডিনোট করছিলাম, এটা, এবং সেটা পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। কোয়েশ্চেন নাম্বার 25. Light travel in 3 into 10 to the power 8 meter per second in air. If refractive index of that medium is 1.5, then speed of light in that medium. Refractive index, একটা মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়েছে 1.5 এবং স্পিড অফ লাইট দিয়েছে c 3 into 10 to the power 8, তাহলে সেই মিডিয়ামের স্পিড কত হবে? মিডিয়াম ইন দ্যাট স্পিড। আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কিভাবে ডিনোট করি না, c বাই v দিয়ে, এটাকে v লিখি তাহলে সুবিধা হবে। v আমাকে বের করতে বলেছে, তাহলে c হচ্ছে এখানে 3 into 10 to the power 8 ডিভাইডেড বাই v, এটা হচ্ছে 1.5, তাহলে v ইকুয়ালস টু 3 into 10 to the power 8 বাই 1.5, তাহলে এটা যদি কাটি তাহলে 2 আসছে, তাহলে 2 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড অ্যাট দ্যাট মিডিয়াম। অপশন এ হচ্ছে সঠিক। কোশ্চেন নাম্বার 26. রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ 1.33 অফ ওয়াটার, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে এখানে 1.33, যেটাকে আমরা যদি n1 দিয়ে ডিনোট করি, যে 1.33 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স RD, অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন এয়ার কি হয়? 1 হয়। এটা হচ্ছে ওয়াটারে, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন এয়ার and critical angle আর refractive index এর মধ্যে সম্পর্ক হচ্ছে sin c equals to
N2 বাই N1, মানে এখানে হচ্ছে আমাদের যে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই sin c ইকুয়ালস টু এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 ডিভাইডেড বাই 1.33, তাহলে এখানে এটা হচ্ছে sin c পাচ্ছি, তাহলে এর ভ্যালুটা কত আসবে, এর করেসপন্ডিং ভ্যালু অ্যারাউন্ড 0.75 সামথিং আসবে sin c। যদি এটাকে ইনভার্স করা হয় তাহলে থিটার ভ্যালু বা sin c এর ভ্যালু আসবে অ্যারাউন্ড 48 পয়েন্ট সামথিং 75, তো কাছাকাছি অ্যান্সার 47 হবে, অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি হবে, ঠিক আছে। Question number 27. The unit of power of lens is, unit of power এর unit কি, diopter, option B. The mirror which always form a virtual and erect image is, একটা mirror যে সবসময় virtual এবং erect image তৈরি করে সেটা হচ্ছে convex mirror। convex mirror-এ কোনো real image তৈরি হয় না এবং সেটা সবসময় erect image-ই হয়। which is merismatic tissue, কোনটি একটি merismatic tissue, lateral, apical, intercalary, all of these are merismatic tissue, তিনটেই হচ্ছে merismatic tissue উদাহরণ। not caused by virus, নিচের কোনটা ভাইরাস জনিত রোগ নয়, এইডস, আর্থারাইটিস, সোয়াইন ফ্লু নাকি ডেঙ্গু, অপশন বি, আর্থারাইটিস কোনো ভাইরাস ঘটিত রোগ নয়, ভিটামিন ডি এর অভাবে হয়। গ্রোথ ইনহিবিটিং হরমোন, গ্রোথ ইনহিবিটিং হরমোন যে হরমোনের বৃদ্ধি দমন করে সেটা কি হরমোন, সেটা হচ্ছে সোমাটোস্ট্যানিন, সোমাটোস্ট্যানিন হচ্ছে বৃদ্ধি দমন করে হরমোনটি। which lens is used to correct the long sightedness, দূরদৃষ্টিতা ত্রুটির জন্য কোন লেন্স ব্যবহার করা হয়, দূরদৃষ্টিতা ত্রুটি থাকলে তাকে কি বলা হয়, হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া কারেকশনের জন্য ইউজ করা হয় কনভেক্স লেন্স। ভয়েস ইজ প্রডিউস বাই, মানুষের কণ্ঠস্বর কোথা থেকে উৎপন্ন হয়, মানুষের কণ্ঠস্বর উৎপন্ন হয় ভয়েস বক্স যেটাকে বলা হয় ল্যারিংস, এবং সেখানে ভাইব্রেশন হয় তাই ভাইব্রেশনে সাউন্ড প্রডিউস হয়। রিয়েল ইমেজ ইজ অলওয়েজ ইনভার্টেড, রিয়েল ইমেজ সবসময় ইনভার্টেড হয়। ইমেজ ফর্ম বিহাইন্ড দ্য রেটিনা ইন, রেটিনার পিছনে কখন প্রতিচ্ছবি তৈরি হয়, রেটিনার পিছনে প্রতিচ্ছবি তৈরি হয় হাইপারমেট্রোপিয়াতে, তাই জন্য কনভেক্স লেন্স ইউজ করে সেটাকে আরো কাছে নিয়ে আসা হয়, আর মায়োপিয়াতে যেখানে রেটিনার আগে তৈরি হয়ে যায়, ঠিক আছে, রেটিনার আগে। কোয়েশ্চেন নাম্বার 36, এখানে বলেছে একটা তার আছে, তারের রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, যদি এটাকে স্ট্রেচ করে ডাবল করে দেওয়া হয় তাহলে এর নতুন রেজিস্ট্যান্স কি হবে। ওকে, রেজিস্ট্যান্স আর সেটা ফর্মুলা আমরা কি জানি, ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, রো হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ এবং এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এবার আমরা যদি একটা তারকে স্ট্রেচ করে লম্বা করে দিই তাহলে তার ভলিউমটা তো সেম থাকবে, ভলিউম ইকুয়ালস টু এল ইন্টু এ, এটা কনজার্ভ থাকবে। একটা তার এরকম মোটা ছিল, সেটাকে আমরা স্ট্রেচ করে লম্বা করে দিয়েছি, লম্বা করে দিলে তো তার ক্রস সেকশনাল এরিয়াটা ডিক্রিজ করে যাবে, তাহলে এই ভলিউমটা সেম থাকবে। এবার যদি আমার প্রিভিয়াসলি L1 থাকে আর এখন যদি L2 হয়ে যায় অ্যান্ড L2 ইকুয়ালস টু 2L1, তাহলে এটা কি হবে, A1 আর A2 এখানে যেটা হবে সেটা A1/2 হয়ে যাবে। তাহলে এখানে R1 যেটা ছিল রো ইন্টু L1/A1, R2 কি হবে, R2 হচ্ছে রো ইন্টু 2 ইন্টু L1 ডিভাইডেড বাই A/A1/2, তাহলে এখানে রো ইন্টু এই 2টা উপরে উঠে যাবে, দেন 4 ইন্টু L1 হয়ে যাবে R2 এর ভ্যালু। তাহলে 4 ইন্টু L1 হলে এখানে যেটা ছিল তার থেকে 4 গুণ বেড়ে গেল, L1/A1 সরি, তার থেকে 4 গুণ বেড়ে গেল, তাহলে এর R1 যদি হয় 20 তাহলে R2 হচ্ছে 4 ইন্টু 20 দেন 80 ওহম হলো। নেক্সট কোয়েশ্চেন, a 5 ampere current flow for 3 minutes, টোটাল চার্জ কত হবে যদি একটা 5 অ্যাম্পিয়ারের প্রবাহ 3 মিনিট ধরে চলে। আমরা কি জানি যে I ইকুয়ালস টু কিউ বাই টি, বা আমরা যে ফর্মুলাটা পড়ি কিউ ইকুয়ালস টু I ইন্টু টি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি I ইকুয়ালস টু কিউ বাই টি, যেখানে কিউ হচ্ছে চার্জ বা আধান, I হচ্ছে প্রবাহ মাত্রা বা কারেন্ট,
অ্যান্ড টি হচ্ছে সময় ইন সেকেন্ড। তাহলে এখানে আমাকে কি বের করতে বলেছে, কিউ বের করতে বলেছে। কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি হয়ে যাবে। আই হচ্ছে 5 অ্যাম্পিয়ার আর টি হচ্ছে 3 মিনিট ইন্টু 60, তাহলে সেকেন্ড, এবং এটা হয়ে যাচ্ছে তখন আমার 900 কুলম। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 38. Two resistors 12 ohm and 6 ohm connected in series, the equivalent resistance. সিরিজ কানেকশন, একটা 12 ওহম একটা 6 ওহম। সিরিজ কানেকশন হলে কি হবে, সিরিজ কানেকশন হলে সিম্পলি যোগ হয়ে যাবে, দেন আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে R1 প্লাস R2, দেন 12 প্লাস 16 এই 6, তাহলে হয়ে যাচ্ছে 18, অপশন ডি। যদি এটাই প্যারালাল কানেকশন হতো তাহলে কি হতো, প্যারালাল কানেকশন হলে এটা 12 এটা 6, তখন হতো আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, আমরা কি পাই, এটা হচ্ছে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, R1 ইন্টু R2 12 ইন্টু 6 ডিভাইডেড বাই 18, 3, 4, দেন 4 ওহম হয়ে যেত এর ভ্যালু। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 39. A 60 watt bulb work on 220 volt. What is the current drawn? একটা 60 ওয়াটের বাল্ব 220 ভোল্টে চললে প্রবাহ কত হবে? আচ্ছা, এই ক্ষেত্রেও আমরা পাওয়ারের ফর্মুলা ইউজ করব। পাওয়ার ইকুয়ালস টু কত দিয়েছে, পাওয়ার ইকুয়ালস টু দিয়েছে 60 ওয়াট, আর কি দিয়েছে, ভোল্টেজ দিয়েছে যেটা হচ্ছে 220 ভোল্ট। আমরা কি জানি যে P ইকুয়ালস টু V ইন্টু I, তাহলে আমাকে এখানে I বের করতে হবে। তাহলে পাওয়ার হচ্ছে 60 ডিভাইডেড বাই V হচ্ছে 220, তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে অ্যারাউন্ড আসছে 6/22, কাটাকুটি করলে মোরালেস 0.22 2044, ওকে 0.27 এর কাছাকাছি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এখানে আমরা অপশন দেখেও করতে পারতাম, 0.2 আসছে তাহলে 0.27ই অ্যান্সার হবে। Which device work on the Joule heating effect? জুলের হিটিং এফেক্টে কোন যন্ত্রটা কাজ করে? জুলের তিনটে সূত্র আমরা পাই, ঠিক আছে, জুলস ল থেকে আমরা তিনটে ফর্মুলা জুল দিয়েছে এবং সেখান থেকে একটা কম্বাইন সূত্র পাই। জুলস ল বলছে যে এই হিটটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল হবে আই স্কোয়ারের সাথে যখন রেজিস্ট্যান্স এবং যখন আর ও টি মানে সময় স্থির থাকবে। এক নম্বর সূত্র, এইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর যখন প্রবাহ মাত্রা ও টাইম কনস্ট্যান্ট, অ্যান্ড এইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি যখন আর অ্যান্ড আই কনস্ট্যান্ট। তাহলে এই তিনটে কম্বাইন করে আমরা যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু কে আই স্কোয়ার আর টি, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক। পরবর্তী ক্ষেত্রে এই কে এর ভ্যালুটাকে আমরা রিপ্লেস করব 1/j দিয়ে, যেটা জুলস কনস্ট্যান্ট, তাহলে এইচ ইকুয়ালস টু I স্কোয়ার আর টি বাই জে। ওকে, তাহলে এই যে হিট এনার্জি, একটা ইলেকট্রিসিটির জন্য যতটা হিট এনার্জি প্রডিউস হবে সেটা আমরা এই ফর্মুলা থেকে বার করতে পারবো, এবং এই প্রিন্সিপালটা কাজে লাগে কোথায় না, যেখানে হিট তৈরি হচ্ছে ইলেকট্রিক হিটারে কাজে লাগবে। নেক্সট কোয়েশ্চেন, ফিউজ ওয়্যার ইজ মেড অফ। ফিউজ ওয়্যার কীরকম, মানে ফিউজ তারের বৈশিষ্ট্য কি? এই কোয়েশ্চেনটা আগেও করেছি। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে হাই রেজিস্ট্যান্স এবং লো মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, এটা নিম্ন রোধ কেন লেখা হয়ে গেছে, এটা উচ্চ রোধ হবে, উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। If R equals to 10 ohm and I equals to 3 ampere, then heat produced in 2 seconds. একটু আগেই করলাম যে H equals to, যদি আমার এগুলো জুলে বের করতে দেয় তাহলে H equals to কি পেলাম আমরা, I স্কোয়ার আর টি বাই জে। এই জুলের ভ্যালু, জুলের কনস্ট্যান্টের ভ্যালু তখন আমার 1 ধরবো যদি জুলে বের করতে দেয়, তাহলে সেক্ষেত্রে হিট ইকুয়ালস টু কি হবে, এখানে আর কত দিয়েছে, আর দিয়েছে 10 ওহম, I কত দিয়েছে 3 অ্যাম্পিয়ার, অ্যান্ড টি কত দিয়েছে 2 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে I স্কোয়ার, মানে এখানে হচ্ছে 9 ইন্টু 10 ইন্টু 2, তাহলে হচ্ছে 180
জুল। এটাই যদি ক্যালোরিতে বের করতে বলতো 180 জুল ইন্টু ডিভাইডেড বাই 4.2 সেটা হয়ে যেত ক্যালোরি, এবং সেখানে আমরা কিছু একটা ভ্যালু পেতাম 180/42 ইন্টু 10 করে কিছু একটা ভ্যালু পেতাম, ডাজন্ট ম্যাটার। তো এইভাবে আমরা ক্যালোরিতে বের করতে পারতাম। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। Next question, question number 43. The SI unit of resistivity is, SI unit resistivity SI unit কি না ওহম ইনটু মিটার। ওহম ইনটু মিটার হচ্ছে রেজিস্টিভিটির ইউনিট, কারণ R ইকুয়ালস টু রো L বাই A, তাহলে রো ইকুয়ালস টু R ইনটু A বাই L। R এর ইউনিট কি হচ্ছে, R এর ইউনিট হচ্ছে ওহম, A এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, আর L এর ইউনিট হচ্ছে মিটার। তাহলে এখানে মিটার আর মিটার কেটে যাবে, তাহলে ওহম ইনটু মিটার পড়ে থাকবে। বাদুর কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করে নিশাচর অবস্থায় শিকার খুঁজে পায়? বাদুর ব্যবহার করে আলট্রাসনিক সাউন্ড, ঠিক আছে, আলট্রাসনিক সাউন্ড ইউজ করে হচ্ছে বাদুর। জলের উপর দিয়ে তরঙ্গ যে গতিতে অগ্রসর হয় তাকে কি বলা হয়? জলের উপর দিয়ে যে তরঙ্গ যে গতিতে যায় সেটাকে বলা হয় ওয়েভ স্পিড, ওয়েভের গতিবেগ। 0.4 সেকেন্ড পিরিয়ডিক টাইম বিশিষ্ট তরঙ্গের ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/p, পিরিয়ডের ইনভার্স হয় ফ্রিকোয়েন্সি, তাহলে 1/0.04, তাহলে এখানে হচ্ছে 100/4, তাহলে হচ্ছে 25 হার্জ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 47. কন্ডাক্টিভিটি ইজ রেসিপ্রোকাল অফ, কন্ডাক্টিভিটি কিসের রেসিপ্রোকাল? কন্ডাক্টিভিটি হচ্ছে রেজিস্টিভিটির রেসিপ্রোকাল। রেজিস্টিভিটি আমরা রো পেয়েছি, রো এর যদি আমরা রেসিপ্রোকাল করি 1/ρ করি, সেটাই হচ্ছে কন্ডাক্টিভিটি। A 2 ohm resistor carried 10 ampere power consume, একটা রেজিস্ট্যান্স দিয়েছে 2 ওহমের আর আই আমাকে দিয়েছে 10 অ্যাম্পিয়ারের, পাওয়ার কনজিউম আমরা একটু আগেই পড়লাম P = V * I, V = কত? V = হচ্ছে IR, তাহলে V এর জায়গায় আমরা IR লিখতে পারবো ইনটু I, তাহলে P = I²R, তাহলে I হচ্ছে এখানে 100 and R হচ্ছে 2, তাহলে 200 ওয়াট হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49. গ্যাস এক্সচেঞ্জ অকার ইন, গ্যাস বিনিময় ঘটে, গ্যাস বিনিময় কোথায় ঘটে? অ্যালভিওলায় ঘটে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। মিল্ক ল্যাক্স ইন হবে, এখানে একটা কোনো প্রিপোজিশন হবে, বড্ড ইনকমপ্লিট হয়ে গেছে। দুধে নেই, দুধে কোনটা নেই? আয়রন অ্যান্ড ভিটামিন সি, আয়রন অ্যান্ড ভিটামিন এ, ফসফরাস অ্যান্ড ভিটামিন সি, ফসফরাস অ্যান্ড ভিটামিন এ। দুধে নেই হচ্ছে মিল্কের নেই হচ্ছে আয়রন অ্যান্ড ভিটামিন সি। তো 50টা কোয়েশ্চেন আমাদের হয়ে গেল। 50টা কোয়েশ্চেনে কে কতগুলো অ্যান্সার করতে পারলে জানাবে, এবং নিউমেরিক্যালসগুলো কেমন লাগলো তোমাদের সেটাও জানাবে। এইরকম নিউমেরিক্যালস আসবে এক্সামে এবং সেগুলো সলভ করতে হবে। তো ক্লাসটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি মনে হয় এর পিডিএফটা কোথা থেকে পাবে, তো এই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফ পেয়ে যাবে। তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি আগের ক্লাসগুলো দেখবে। আমি নেক্সট উইক, এই উইকেই বলেছিলাম লাইটের একটা ক্লাস করাবো, কিন্তু পসিবল হয়ে ওঠেনি। তো আমি সামনের উইকে অবশ্যই লাইটের ক্লাসটা করিয়ে দেবো এক্সামের আগে, একটা ক্লাসেই পুরোটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।